মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। অর্থাৎ আরবি বর্ণ মুখের যে সমস্ত জায়গা থেকে বের হয়, উচ্চারিত হয়, সেই সমস্ত জায়গাকে মাখরাজ বলা হয়। আমরা বলেছিলাম যে মোট আরবি বর্ণ 29টি, তার মধ্যে একটি বর্ণের আওয়াজ নেই, সেটি হলো আলিফ। আলিফ। আলিফের কোনো আওয়াজ নাই। কারণ আমরা গতকালও একটা কথা বলেছি যে এই যে যে আলিফ, এটা কোনোভাবে পড়ার সুযোগ নাই। কারণ আরবিতে আহ, আরবিতে একটা রুলস আছে। একটা রুলস হলো নো সাইন, নো সাউন্ড। নো সাইন, নো সাউন্ড। নো, যেরকম আপনারা দেখেন যখন করোনা ছিল তখন কি লেখা থাকতো? নো মাস্ক, নো সার্ভিস। নো এন্ট্রি, ঠিক না? নো জি। মাস্ক, নো এন্ট্রি বা নো সার্ভিস, এরকম লেখা থাকতো। কিন্তু তা আরবি কোরআনেরও একই নিয়ম, নো সাইন, নো সাউন্ড। অর্থাৎ যে বর্ণের উপরে কোনো সাইন থাকে না, সাইন বলতে চিহ্ন, অর্থাৎ জবর, জের, পেশ, অন্য কোনো হরকত থাকবে না, সেই বর্ণটা উচ্চারিত হবে না। তাহলে আলিফের উপরে কি কোনো হরকত থাকে? না। আলিফের উপরে কিন্তু কোনো হরকত থাকে না। যখনই আলিফের উপরে হরকত দিবেন, তখন এটাকে আর আলিফ বলা যাবে না, হামজা হয়ে তখন যাবে। এটাকে কিন্তু হামজা বলতে হবে। যেমন আলিফের উপরে জবর হলে হামজা, আলিফের নিচে জের হলে হামজা, আলিফের উপরে পেশ হলে হামজা। তাহলে দেখেন, এই যে যে আলিফ স্ট্যান্ডিং লেটার, হ্যাঁ, এইটার কিন্তু কোনো উচ্চারণ নাই, কিন্তু হামজার উচ্চারণ আছে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তার মানে তাহলে এই আলিফটা যদি বাদ দেন উচ্চারণে, তাহলে থাকে কি? 28টি অক্ষর থাকে। তাহলে অক্ষর 29টি, কিন্তু উচ্চারণ হয় কয়টি অক্ষরের? 28টি অক্ষরে। কারণ বাকি 28টি অক্ষরে কিন্তু হরকত থাকে। বাকি 28টি অক্ষরে কি থাকে? হরকত থাকে। কিন্তু আলিফে কোথাও আপনি হরকত পাবেন না। যখনই আলিফে হরকত পাবেন, তখনই সেটা হামজা হয়ে যাবে, সেটা আর আলিফ থাকবে না। তো ওস্তাদ, তাহলে আমরা খালি বলবো হামজা, আলিফ বলবো না, তাই না? না না, আলিফ, আলিফে যে আলিফ হামজা হচ্ছে থাকে। মাদের অক্ষর, আলিফ কোনো পড়ার অক্ষর না। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? আলিফ হচ্ছে দুর্বল অক্ষর। আচ্ছা, তা আমরা এই যে যে 28টি অক্ষর আমরা বলেছিলাম যে মুখের কয়টা জায়গা থেকে উচ্চারিত হয়? 3টা জায়গা থেকে। 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় 4টি অক্ষর, জিহ্বা থেকে উচ্চারিত হয় 18টি অক্ষর, আর কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় 6টি অক্ষর। 6টি। এখন আমরা কিন্তু গতকাল একটা কথা বারবার বলেছি, সেটা হচ্ছে যে কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোর সাথে বাংলা অক্ষর, যেটাকে আমরা বলি বাংলা বর্ণমালা, ইংরেজি ইংলিশ লেটার যেগুলো, এগুলোর সাথে একটা মিল আছে উচ্চারণে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন কি, এটা একটা অক্ষর, এটার নাম কি? মিম। এখন আপনি কিন্তু মিমের উচ্চারণ শিখে মাখরাজ শিখতে পারবেন না। কারণ এই যে যে মিম বললেন, আরেকটা বললেন মা, এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আপনাকে কি কখনো বাংলা পড়া লেখার জন্য ম শেখানো হয়েছে, নাকি মা মি মু শেখানো হয়েছে? বলেন তো, বলেন, ছোটবেলায় কি আপনাকে শেখানো হয়নি যে ময়কারে মা, ময় রস্যি মি, ময় আমিমো। রস্যু মু? এটা শেখানো হয়েছিল, নাকি বলা জি। হয়েছিল ম? আর কোনো শেখানো হয়নি? বিষয়টা কি এরকম হয়েছে কখনো? এরকম না, হয়নি। মামিম। মামি মু কিন্তু শেখানো প্রথম, হয়েছে। এই যে আচ্ছা, যে কিন্তু আমাদের বাংলা শিখি ওস্তাদ, আমাদের হ্যাঁ, স্বরীয়, তারপরে ওটা ম, তো আমি র বলবো, সব ওই পরে জায়গায় আমি শিখি। আসতেছি ওইখানে। এখন দেখেন, আচ্ছা। তাহলে এই যে যে মা আর এটা হলো মিম, এর মধ্যে কিন্তু সাউন্ডগত পার্থক্য আছে। সাউন্ডগত পার্থক্য আছে। যেমন আপনি যখন মিমের উপরে জবর দিবেন, তখন এটা উচ্চারণ হবে মা। আপনি যখন মিমের নিচে জের দিবেন, তখন এটা উচ্চারণ হবে মি।
আপনি যখন মিমের উপরে পেজ দিবেন তখন এটা উচ্চারণ হলো মু। এই যে যে একটা সাউন্ড হলো, এই সাউন্ডকে বলা হয় ফনেটিক্যাল সাউন্ড। এটাকে কি বলা হয়? ফনেটিক্যাল সাউন্ড। যেমন বাংলা ফনেটিক্যাল সাউন্ড কি? মা, যেমন মি, এটা কিন্তু ফনেটিক্যাল। যেমন আপনি যখন কোনো গান গান তখন কি একটু টান দেন না? হ্যাঁ, সা, জি নি, এরকম বলেন না নাকি? জি এটাকে কি বলা হয়? এটাকে বলে ফনেটিক্যাল সাউন্ড। আর যখন দন্তস্ব বলবেন এইটা হবে তখন অ্যালফাবেটিক্যাল সাউন্ড, অর্থ অক্ষরের উচ্চারণ, অক্ষরের ধ্বনি। তাহলে আপনি যদি সারা বছর ধরে যদি আপনি অক্ষরের উচ্চারণ করেন তাহলে আপনি কি বাংলা শিখতে পারবেন আকার ইকার রস্বীকার ছাড়া? বলেন। জি না এই জি জন্য না অ্যারাবিক লেটারটাকে প্র্যাকটিসে আনতে হবে হরকত দিয়ে। এখন বলেন, মিমের পরে যদি জবর দেই তাহলে হবে মা। বাংলায় ময়কারে মা। মিমের নিচে জের দিলে হবে ময়রস্যি মি। মিমের উপরে যদি পেজ দেন তাহলে হবে ময়রস্যু মু। এখন মা, মি, মু। এখন আপনি যদি মা মি মু বলেন তাহলে যারা কোরআন শিখতেছে তারা দূর থেকে শুনে বুঝবে আরবি শিখতেছে। আর যদি কেউ বাংলা পড়া শিখে থাকে সে চিন্তা করবে আমার মতো সেও মনে হয় বাংলা শিখতেছে, নাকি পার্থক্য বুঝতে পারবে সে? হ্যাঁ, জি না পার্থক্য কিন্তু বুঝতে পারবে না। তাহলে আপনি কেন তাহলে মাখরাজ শিখবেন যে দুই ঠোঁটের বহির্ভাগ যুক্ত করে মিমের উচ্চারণ শিখতে হয়? এটা কি লাগবে আমার? এটা কি মুখস্থ করা লাগবে নাকি এমনি উচ্চারণ হয়ে যাচ্ছে সঠিকভাবে? না না মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে না, কারণ হচ্ছে মা মিমু উচ্চারণ করার জন্য কোনো মাখরাজ জানা লাগে না। ছোটবেলায় অনেক কিছু পড়েছে, অনেক কিছু শুনে শুনে শিখেছেন, তার জন্য মাখরাজ লাগেনি। সুতরাং আমরা যেখানে মাখরাজ লাগবে সেটা বলে দিব। তাহলে মা মিমুর জন্য কোনো কি লাগবে না? মাখরাজ জানা লাগবে না ইনশাল্লাহ। এরপরে আসেন বাবি বু, বয়াকারে বা, বা জবর বা। এটা কিন্তু আমার থিওরি আর কি, এটা কিন্তু আমি বলতেছি না যে এটাই তাজবিদের রুলস আছে কোনো বইতে লেখা, তা কিন্তু বলছি না আমি। সহজে বোঝানোর জন্য আমি কিন্তু কোনো পিএইচডি হোল্ডার, মাস্টার্সের স্টুডেন্টদের পড়াচ্ছি না কিন্তু। আমি কোন কোন স্টুডেন্ট পড়াচ্ছি বলেন তো? প্রাইমারি। আমি প্রাইমারির টিচার, আমি কিন্তু কলেজের টিচার না, ইউনিভার্সিটিরও টিচার না কিন্তু। সবাই কি বুঝেছেন তো? ওস্তাদ, তো মাখরাজ মানে হচ্ছে যেটা আপনার বিভিন্ন জায়গা থেকে আসে, তাই না? মাখরাজ গলা, মানে বের হওয়ার ঠোঁট স্থান, থেকে খরাজা মানে বের হওয়া, মাখরাজ বের মানে হওয়া। যেখান থেকে বের হয়। আচ্ছা, আচ্ছা এরপরে আর দেখেন বয়াকারে বা, বয়রস্যি বি, বাজের বি, বয়রস্যু বু, বা পেশ বু। এখন এখানেও কিন্তু কোনো পার্থক্য আপনি দেখতে পাবেন না। তাহলে এখানে লেখা আছে দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে। আপনি যদি দুই ঠোঁটের ভেতরের অংশ নাও জানেন যে যুক্ত করা হচ্ছে, আপনার কি বা বি বু উচ্চারণে কোনো তারতম্য হবে? আমি জানি না জি তারতম্য না হবে কিনা। জি না আচ্ছা, তাহলে আমার দুটো মাখরাজ শেখা হয়ে গেছে কিন্তু। কি কি মাখরাজ শিখলাম? মামিমু, মিমের মাখরাজ শিখলাম। বাবিবু, বায়ের মাখরাজ শিখলাম। তার মানে আমার উচ্চারণটা তো মেইন নাকি? আমার আমার কোনটা মানে এই উদ্দেশ্য কি? উচ্চারণটা উচ্চারণ। সঠিক করা, ঠিক না? তাহলে মামিমু বাবিবু শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব ওয়াও জবর কি হয়? ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াউজের উই। ওয়াউজের কি? উই। আর উই ওয়াও পেশ উ। এখন বলেন, আমরা যদি সূরা নাস পড়ি তাহলে আমরা কি বলি? আল্লাযী ইউওয়াসবিসু, তাই পড়েছি না ছোটবেলায়? আল্লাযী জি ইউওয়াসবিসু পড়েছি কিনা? বিশ জি ও, উস্তাদ। আসলে কিন্তু ওয়াস ওয়াস ইউওয়াসবিসু না। আবার উইসু। অনেকে পড়েছে হলো আল্লাযী ইউওয়াসইসু, এটাও কিন্তু না। এখন আমি বুঝার সুবিধার্থে বলতেছি, কিন্তু আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলি।
আপনি বলেন আই, এটার প্লুরাল কি? উই উই। এখন বলেন, আপনি যখন সাধারণ উচ্চারণ করেন তখন কি উইয়ের উচ্চারণ একরকম হয়, আর যখন রাগ করে বলেন তখন উচ্চারণটা কেমন হয়? আলাদা হয় না, একটু ভিন্ন জি হয় না? জি তা আপনি যদি সেই রকম যদি উচ্চারণ করেন তাহলে কিন্তু আওয়াজের উই উচ্চারণ হয়ে যাবে। যেমন এবার দেখেন, আল্লাযী ইউয়াস উইসু উইসু। এখন বলেন, আমার আমার ভুল হতে পারে, আমি মনে করি যে আমি এটাই সঠিক। এখন আপনারা ভুল ধরলে ধরতে পারেন। আল্লাযী ইউয়াস উইসু উইসু। বলেন উই সিউ উই সু। তাহলে কি হলো? উচ্চারণ কি হলো? আর ওয়াও যাবর কি? ওয়াও যাবর ওয়ার উচ্চারণ তো আর তো কঠিন না। আমরা যেমন অনেক সময় ভালো কিছু দেখলে কি বলি? ওয়া ওয়া ওয়া। আপনি যখন দেখেন ওয়া বলবেন তখন আপনার ঠোঁট কিন্তু দুই ঠোঁট কি হয়ে যায়? দুই দিকে ছড়িয়ে যায়, ঠিক না? সুতরাং আল্লাযী ইউয়া ইউয়া ইউয়াস উইসু ইউয়াস উইসু। তাহলে আল্লাযী ইউয়াস উইসু, সবাই বলি, সবাই বলি আল্লাযী আল্লাযী was ইউয়াস উইসু। উইসু এই তো আল্লাযী ইউয়াস উইসু উইসু আল্লাযী ইউয়াস উইসু। উইসু হ্যাঁ, এখন তাহলে এই তো হয়ে গেল। আপনি তো আর বিসু বলতেছেন না, এটা তো নিশ্চিত। আপনি বিসুও বলতেছেন না, ইসুও বলতেছেন না, ঠিক না? ইউয়াস উইসু। এই তো। আচ্ছা, এবার দেখেন উজুহুই, সবাই বলি। এখানে একটা জিনিস দেখেন, এখন ওয়াও পেশ উ আর হামজা পেশ কি হয়? উ উ উ। হামজা পেশ কি? উ। হামজা পেশ উ দেখেন এখানে কিন্তু একটু কেমন যেন একটু ধাক্কা লাগার মতন অবস্থা, যে পাশ দিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ করে একটু তার ইসের সাথে একটু ধাক্কা লেগে গেল। উ। মানুষ যখন হঠাৎ করে কেউ যদি ধাক্কা দেয় তখন মানুষ কি পড়ে, একটু একটু আঘাত পেলে এরকম করে না? জি হ্যাঁ। তো হামজার পরে যখন পেশ হবে তখন কিন্তু উ হবে, আর ওয়াওয়ের পরে যখন পেশ হবে তখন হবে তখন না উ। তাহলে আল্লাযী ইউয়াস উইসু, সবাই বলি আল্লাযী উইসু না, আল্লাযী ইউয়াস উইসু। এখন কেউ কি ইংরেজি বলার সময় এরকম বলে উই? No, Ustad. হ্যাঁ, তাহলে আল্লাযী ইউয়াস উইসু, এখানে কোনো মান নাই, আল্লাযী ইউয়াস উইসু। আচ্ছা, এরপরে উজুহুই, সবাই বলি উজুহুই। এখন দেখেন, এটা এই কথা ঠিক যে ওয়া উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট গোল করতে হয়, তারপর দুই ঠোঁট, তারপর দুটি আলাদা করে দিতে হয়। এটা আপনি না জানলেও, এইটুক যদি নাও জানেন, আপনি উচ্চারণ সঠিক করলে এমনিতেই দুই ঠোঁট কি হয়ে যাবে? গোল হয়ে যাবে, আর দুই ঠোঁট আলাদাও হয়ে যাবে। এরপরে যখন আপনি অ্যাডভান্স শিখবেন তখন আরো বিস্তারিত শিখবেন। আপাতত উচ্চারণ সঠিক করার জন্য এতটুকু আমাদের জন্য কি যথেষ্ট মনে করি। তাহলে আমি একটু বলি, আপনারা শোনেন। আল্লাযী ইউওয়াস উইসু উজুহুই। আপনারা কিন্তু রেকর্ড শুনবেন। হ্যাঁ, তারপরে এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। উজুহুই, সবাই বলি উজুহুই। উজু না, উজু, জিমটা শক্ত, উজুহুই। আচ্ছা, এটা আমরা সামনে শিখবো, জিমের উচ্চারণ সামনে আসবে ইনশাল্লাহ। এরপরে আমরা চলে গেলাম, তিনটি অক্ষর হয়ে গেল, কিন্তু এই তিনটা অক্ষর কিন্তু ঠোঁট থেকে। চতুর্থ অক্ষর হলো ফা। এখন বলেন বাংলায়, রেকর্ড ক্লাস কোথায় আছে? রেকর্ড, এই ক্লাস শেষ হলে রেকর্ডটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সেই গ্রুপে আপনারা পাবেন। এই গ্রুপে আপনাদেরকে যুক্ত হতে হবে, এমনি পাবেন না। ওইখানে গ্রুপে আমাদের কাছে নাম্বার দিলে আমরা আপনাদেরকে কি করব, ওই গ্রুপে যুক্ত করে দেব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আবারও বলি, আমি কিন্তু প্রাইমারি টিচার, সুতরাং আপনারা আমার কাছ থেকে বেশি প্রত্যাশা করবেন না। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি হলো প, প, ফ। বাংলা ফ আছে না, ফ?
ফ আছে? বাংলা কি ফ আকারে ফা আছে না? আ জি হ্যাঁ, জি জি এখন ওস্তাদ বলেন ফ জবর ফা, ফা জবর ফা, ফ জবর ফা, ফ আকারে ফ আকারে ফা, পার্থক্য আছে কোনো? ফ জবর ফ না না ফা ফ জবর আকারে ফা, ফ আকারে ফা, ফা জবর ফা, কোনো পার্থক্য আছে উচ্চারণে? না 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 আমি যদি এখন বললাম কি ফ আকারে ফা, এবারে বললাম ফা জবর ফা, আপনি কি বুঝতে পারবেন? ফা জবর ফা উচ্চারণ না করলে আমি যদি এমনি এইভাবে বলি ফা, আরেকবার বললাম ফা, তাহলে আপনি বুঝবেন কোনটা, যে কোনটা বাংলা কোনটা আরবি? না না একই বুঝে উচ্চারণ যাচ্ছে না বোঝার কোনো একই উপায় নাই। উচ্চারণ তার মানে হচ্ছে এখানেও আপনার মাখরাজ জানারও দরকার ওইভাবে নাই, পরে জানবেন আরো অ্যাডভান্স লেভেলে। তাহলে কি হবে? ফা ফি ফু, সবাই বলি ফা ফি ফু, ফাফি পাফি ফা ফি ফু, পাফি ফাফিফু ফা ফি ফু, ফাফিফু ফা ফি ফু। ফাফিফু তাহলে আমরা প্রথমে পড়েছি কি মামিমু, সবাই বলি মামিমু, মামিমু বাবিবু, মামিমু ওয়াউইউ, মামিমু ওয়াউইউ, মামিমু ওয়াই ওয়াউইউ, ফাফিফু। ফাফিফু আচ্ছা, মাশাআল্লাহ, এই চারটা অক্ষর কিন্তু আমাদের মাখরাজ হয়ে গেল, চারটা অক্ষরের মাখরাজ আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি চারটা অক্ষর মাখরাজ পারবো তো নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব অক্ষরগুলো। অনেকে আমরা দেখা যায় কি বিভিন্ন কারণে, হয়তো অনেকে কেউ বাচ্চাও থাকতে পারে ক্লাসে, এর জন্য আমরা কি করব, এখন অক্ষরের অবস্থান দেখব। কিসের অবস্থান দেখব বলেন? অবস্থান অক্ষরের অবস্থান দেখব। মনে করেন যে আমরা তো জানি ইংরেজিতে লেটার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর একটা কি স্মল 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 লেটার। লেটার্স স্মল লেটার আরবিতে কিন্তু ক্যাপিটাল স্মল নাই, আরবিতে কি আছে? সব কি ক্যাপিটাল নাকি হ্যাঁ, আরবিতে হচ্ছে শর্ট ফর্ম, আরেকটা কি ফুল ফর্ম। আরবিতে কি কি আছে? শর্ট ফর্ম, আরেকটা হলো কি ফুল ফর্ম। আমি একটু উদাহরণ দেই। মনে করেন আপনারা কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আসে নাই আচ্ছা, একটু আসে অপেক্ষা নাই করেন, আস্তে একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন ইনশাল্লাহ। জি পাচ্ছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবার দেখেন, দেখেন এই যে যে একটা, ধরে নেন এটা একটা মানুষ, ধরে নেন, যদিও মানুষের ছবি আমি আঁকাচ্ছি না, এটা কিন্তু মিম, কিন্তু মানুষের মতো যদি ধরে নেন, এটা তার মাথা, এখানে তার ফেস। এখন আপনার এই লোকটাকে চেনার জন্য কি আপনার ফুল পা থেকে মানে মাথা পর্যন্ত দেখতে হবে যে এই লোকটা সে কিনা? হ্যাঁ, পা না থেকে মাথা পর্যন্ত কি দেখতে হবে যে দিস ইজ দ্য ম্যান? না আপনি মাথা দেখলেই বোঝা যায় মানুষকে না চেনার দেখতে হবে না কি দেখতে দেখে হবে চিনেন? ফেস দেখে চেনেন। কি দেখে চিনতে পান? ফেস দেখে। আরবি লেটারটাও কিন্তু এরকম, ফেস দেখে চিনতে হবে। ফুল লেটারকে দেখার দরকার নেই। কি দেখে চিনতে হবে? ফেস দেখে ফেস চিনতে দেখে হবে। আমরা এখন দেখব, দেখেন আরবিক লেটার কিন্তু শব্দের শুরুতে একরকম থাকে, আর শব্দের মাঝখানে একরকম থাকে, শব্দের শেষে আরেক রকম থাকে। যেমন দেখেন এই মা, মিম জবর মা, এটা কি শব্দের শুরুতে না? এই মিমটা এরকম আসে কোথায়? এই শেপে শব্দের শুরুতে কিন্তু এরকম আসে। আবার শব্দের এই যে শুরুতে মিম জবর মা, এটা কি শব্দের মাঝখানে না শেষে বলেন তো? মাঝখানে মাঝখানে। কিভাবে বুঝলাম? কারণ দুই পাশে কিন্তু লেস কাটা, তার মানে কি দুই পাশে তার কি আছে? কানেকশন আছে। জি আর এইখানে কিন্তু দেখেন কানেকশন, এখানে বাম দিকে আছে, ডান পাশে কি কানেকশন আছে? না নাই। না তার মানে যখন কোনো অক্ষরের কানেকশন বাম দিকে আসবে, কারণ আরবি লেখা হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে কোনো ডান দিক অক্ষরের থেকে মানে কানেকশন যদি বাম দিকে দেখতে পান, তার মানে বুঝে নেবেন ওইটা হচ্ছে শুরুর অক্ষর। যদি কোনো অক্ষরের দুই দিকে কানেকশন থাকে তাহলে কি হবে? এটা মাঝের অক্ষর। আর যদি কোনো অক্ষরের ডান দিকে কানেকশন থাকে তাহলে মনে করবেন এটা শেষের অক্ষর। খেয়াল আমার কথা কি বুঝেছেন সবাই?
নাকি এটা দরকার নেই? না এই জন্য এটা ফুল ফর্ম বলে যদি লেটারটা এবার দেখি পুরোপুরি শোনেন, থাকে তাই না? এবার আমি একটু বলি, আমি আবার একটু বলি, সেটা হলো যে এই যে যে মিম মিম জবর মা, এইটাই কিন্তু ফুল ফর্ম। এটা কি ফুল ফর্ম? অর্থাৎ আপাদ মস্তক, আমরা বলি না পা থেকে মাথা পর্যন্ত, এক কথায় কি বলে? আপাদ মস্তক। তার মানে কি, এই যে মিমের এখান থেকে নিয়ে ঘুরে ঘুরে এই নিচে নেমে গেল, এইটা হচ্ছে ফুল ফর্ম। আর এই তিনটা হলো শর্ট ফর্ম। তার মানে এই তিনটার মধ্যে কি এরকম আছে? দেখেন তো, এরকম নিচে নেমে গেছে, আর কোনো সারে কারোর দুই পাশে কারোর কানেকশন নাই, এরকম কি তিনটার মধ্যে আছে? না নাই। তার মানে এইটা হচ্ছে ফুল ফর্ম, এই তিনটা হলো শর্ট ফর্ম। যেমন আপনার যদি এখান থেকে আমি কেটে দেই মিমটা, আপনি কি মিম চিনবেন না? জি চিনতে চিনবেন, পারবেন। কারণ আপনার মিমটা চেনার জন্য এইটুকু যথেষ্ট, ঠিক না? এবার দেখেন বা, এইটা হলো ফুল ফর্ম, এইটা হলো বা শুরুতে, এইটা বা হলো মাঝখানে, এইটা বা হলো শেষে। কারণ কি, ডান দিক থেকে কানেকশন নিয়ে এই পাশে এখানে গিয়ে কিন্তু এরকম চিকুন হয়ে শেষ হয়ে গেছে। দেখেন এখানে কোনো বা কি এরকম আছে যে বাম দিকে এরকম চিকুন হয়ে চলে গেছে? নাই। তার মানে এইটা হচ্ছে শেষে। আচ্ছা, এটা কি, আমি শোনেন, এটা কিন্তু আপনাদের জন্য সুবিধার জন্য যদি আপনাদের এটা প্রয়োজন বোধ না করেন তাহলে আমি পড়াবো না, তাহলে শুধু মাখরাজ শেখাবো। আর যদি মনে করেন অনেকে অক্ষর চিনতে অসুবিধা হয়, তাহলে এই জন্য আমি খুব দ্রুত চলে যাচ্ছি আর কি। এটা কি দরকার আছে কি নাই আমি জানি না, আপনার দরকার আছে কিনা। এটা ভালো মতো না জানলে যে কোরআন তেলাওয়াত করা। হ্যাঁ, যদি দরকার থাকে তাহলে আমি যাচ্ছি আর কি। এরপরে দেখেন এই বাটা হচ্ছে কোথায় বলেন তো? শেষে। এই মাটা কোথায়? মাঝখানে। এইটা কোথায় বাটা? এটা শুরুতে। শুরুতে। এই মাটা কোথায়? মাঝখানে। এই বাটা কোথায়? মাঝে। মাঝে। এই মাটা কোথায়? শেষে। এই বাটা কোথায়? শুরুতে। এই মাটা কোথায়? এই বাটা কোথায়? এই মাটা কোথায়? এই তো মাশাআল্লাহ, তাহলে সবাই আপনারা চেনেন অক্ষর। এরপর আমরা চলে যাব ওয়াও। এখন একটা জিনিস বলি, আরবি কয়েকটা লেটার, এটা মাঝখানেও যেমন শেষেও তেমন, সেটা কি কি জানেন? দাল, জাল, র, ঝা, আর একটা কি ওয়াও। দাল, জাল, র, ঝা, আর কি? ওয়াও। এই অক্ষরগুলো মাঝখানে যেমন শেষেও তেমন। যেমন দেখেন, ফুল ফর্ম যেমন, শুরুতে আবার তেমন। এই দুইটাই কিন্তু ফুল ফর্ম। আবার শুরুতে কিন্তু ওয়াও কখনো কানেকশন নেয়ও না, দেয়ও না। না। এখন যদি আপনি কানেকশন এখান থেকে যুক্ত করে দেন কোন অক্ষরের সাথে, তাহলে ওয়াও এর শেপ ঠিক থাকবে? না। ঠিক থাকবে না। তার মানে ওয়াওটা হচ্ছে শুরুতে ফুল ফর্মে থাকে, আর মাঝে এবং শেষে কিন্তু একই অবস্থান, একই শেপে থাকে। যেমন এইটাও মাঝে শেষে, আজকে হয় না উস্তাদ জি। এইটাও মাঝে শেষে, ঠিক না? তার মানে ওয়াওটা শুরুতে হচ্ছে ফুল ফর্ম, মাঝে এবং শেষে হলো একই রকম থাকে। এরপরে দেখেন ফা, এটা কিন্তু ফুল ফর্ম, এটা হচ্ছে অনেকটা রিসিভারের মতন, ফোনের রিসিভারের মতন। আর এই ফাটা হলো শুরুতে, এই ফাটা হলো মাঝে, এই ফাটা হলো শেষে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমরা চলে যাব, এই ওয়াওটা কোথায়? মূল ফুল ফর্ম। ফর্ম বা শুরুতে। ফুল ফর্ম বা শুরুতে। এই ওয়াটা কোথায়? শেষে বা মাঝে। শেষে বা মাঝে। আমরা বলেছি না যে ওয়াটা মাঝেও যেমন, শুরুতেও, মাঝখানেও তেমন। এই ফাটা কোথায়? মাঝে অথবা শেষে। না না, এটা শেষে, ফাটা শেষে, যাতে এরকম চিকুন হয়ে গেছে না। এই ফাটা কোথায়? এই ফাটা মাঝে। এটা মাঝখানে। এই ফাটা কোথায়? এটা ফুল ফর্ম। শেষে। এটা ফুল ফর্ম। ফুল ফর্ম। এই ওয়াটা কোথায়? ওয়া শেষে। শেষে এবং মাঝে। শেষে এবং মাঝে। এই ফাটা কোথায়? শুরুতে। এটা 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 ওয়াটা কোথায়?
এটা এই ওয়াটা শুরুতে শেষে শেষে এবং এই মাঝে ওয়াটা শুরুতে শুরুতে এবং শুরুতে শেষে। এবং ফুল ফর্ম। শুরুতে এবং ফুল ফর্ম ওয়াও কখনো শেষে আলাদা থাকে না, ওয়াও কোনো একটা অক্ষরের সাথে থাকে শেষে। চারটে শিলিগুড়ি দিয়ে থাকে জি। আচ্ছা, ফাটা কোথায়? এটা শেষে এটা তো শেষে। মাঝখানে মনে হচ্ছে বা শেষে শেষে শেষে। ওয়াটা কোথায়? এটা শেষে শেষে। শেষে অথবা মাঝে। শেষে অথবা মাঝে মাঝখানে, শেষে শেষে অথবা মাঝখানে মাঝে। এতে একটু টান আছে। আচ্ছা বলেন তো এই বাটা কোথায়? মাঝে মাঝখানে, এই মাটা কোথায়? মাঝে। শুরুতে এই শুরুতে, বাটা শুরুতে। কোথায়? শুরুতে শুরুতে, এই শুরুতে। মাটা কোথায়? মাঝে মাঝখানে। এই বাটা কোথায়? শেষে শেষে, এই মাটা কোথায়? শেষে। শেষে, এই বাটা কোথায়? মাঝখানে। মাঝখানে, এই মাটা কোথায়? শুরুতে শুরুতে, এই বাটা কোথায়? শুরুতে শুরুতে। এই মাটা কোথায়? মাঝে মাঝখানে। এই তো মাশাআল্লাহ। এরপরে আমরা দেখি, আমরা এই পর্যন্ত আজকে থাকবো ইনশাল্লাহ। প্রথম আজকে মোটামুটি কেমন হলো ক্লাসটা? এইভাবে হলে হবে নাকি এটা বাদ দিতে হবে বলেন? জি জি জি, না, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের কিন্তু একা থাকবেন না ক্লাসে, আপনার বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে ক্লাসে বসবেন। এখানে কিন্তু এরকম নাই যে টিউশন ফি আপনাকে দিতে হবে, তারপরে যারা যারা ক্লাস সবাইকে দিতে হবে, এরকম কোনো সিস্টেম নাই। সুতরাং আপনি আপনার ফ্যামিলির ফুল ফ্যামিলি ক্লাসে থাকবেন। কথা না বললে ভালো, কারণ একসাথে সবাই কথা বলতে গেলে তো আবার সমস্যা হয়ে যাবে, ঠিক না?